কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে দূর পথযাত্রার এক কাহিনী নতুন। কুল কিনারা মেলে না যার, সেটাই তো স্বাভাবিক। দুর্বোধ্য ঠেকলে পরেও সেটাই সেটাই নিয়ম, সেটাই নিয়ম ঠিক। খুব সামান্য ঘটনা কেউ বিশ্বাস নেই তথ্য, এমন কি জরুরি যা সব ঘটছে, যা সব ঘটছে অবিরত। আমরা একটা অসাধারণ মুহূর্তের সাক্ষী হলাম এবং সেই মুহূর্তের সাক্ষী আপনারাও হবেন। সৈনিধি, মঞ্চে নিজেকে উজাড় করে দেওয়ার আগে এই যে পরিশ্রমটা চলে, এবং আমি শুধু সৈনিধিকে বলবো না, প্রত্যেকে যাতে নিজের 100% দিতে পারে সেই দায়িত্বটাও তোমার উপর থাকে, এই যে প্রত্যেককে শেখানো। হ্যাঁ, সেটা অনেক বছরই করে যাচ্ছি শেখানো। আমার খুব কৃতি, অনেক ছাত্রছাত্রীও বেরিয়েছে, সেটা ভালো লাগে। উজাড় করে আসলে আমার মনে হয় যে রিহার্সাল প্রসেসটাই খুব আনন্দের। রিহার্সাল প্রসেস, নাটক তো নেমে গেলে হয়েই গেল, নাটক নেমে যায়, হাততালি দেয়, কিন্তু যারা নিয়মিত, আমরা যারা দীর্ঘ বছর থিয়েটার করছি, আমরা বুঝতে পারি যে ওই মানে শোটাই শেষ কথা নয়। আসল কথা হচ্ছে যে প্রত্যেক দিন রিহার্সাল করা, এই যে রিহার্সালের মোমেন্টে নতুন কিছু তৈরি করা এবং জ্যান্ত থাকা আর কি, যতটা সম্ভব জ্যান্ত থাকা যায়। এ ধরো থিয়েটার করি বলে স্পষ্টভাবে কথা বলতে শিখেছি, জোরে কথা বলতে পারি। একটা মানে আমি বেসিক্যালি খুব লেজি লোক, হ্যাঁ, এবারে সেই লেজি, আমি থিয়েটার না করলে হয়তো আমি সাংঘাতিক আরও লেজি হতাম, কিন্তু এই যে পুরো এই যে বই পড়ার ইচ্ছে, সিনেমা দেখার ইচ্ছে, ঘোরার ইচ্ছে, বিভিন্ন যে এই যে বেঁচে আছি, এটা তো এই নিয়মিত একটা চর্চা করেছি বলেই, এবং সেটাই সকলকে চেষ্টা করি বলার, কারণ আমার নিজের মতে জীবন তো খুবই ছোট, খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। তো সেইটার সময় আর কি, মানে যত কিছু শেখা যায়, যত কিছু অবজর্ভ করা যায়, এই যে জীবন পেয়েছি যারা আমরা, মার্ভেলাস এক্সপিরিয়েন্স লাইফ, তাই না? তো সেইটাতে আমি কি করে নিজের এই 100% বাঁচতে পারি, সেটাই আসলে থিয়েটার করা মানে এই সমস্ত কিছু করা আর কি, জীবনযাপন আর কি, সেইটাই শেখানোর চেষ্টা করি। তার জন্যে যা যা করার চাপ দিই, যাতে একটু বেশি নিজেকে যেভাবে চিনি তার থেকে যেন আর একটু বেশি দৌড়তে পারি, এটাই। আচ্ছা, আমরা বলি না যে ভালোর কোনো শেষ নেই, ভালো ভালো আরও অনেক ভালো। এই যে আমি আজকে দেখছিলাম যে প্রত্যেককে শেখানো, কোথায় ভুল ত্রুটি, ঠিক তোমার চোখ চলে যাওয়া, এইটা বোধহয় মানে এই যে বহু বছর ধরে করে আসবে, এবং মঞ্চে যাওয়ার আগে ফাইনালটা যে কোথাও যাতে ভুল না হয়, সেটার প্রতি নিজেরও একটা টেনশন কাজ করে যে কেউ যাতে ভুল না করে। না, আমার আসলে মঞ্চে গিয়ে ওরা ধ্যাড়াবে এটা ভয় করে না। আমার মনে হয় যে কেউ যদি কোনো কাজে ফেল করে তাহলে তার যা কষ্ট হয়, সেই কষ্টটা সাংঘাতিক কষ্ট। সেইটা যখন ধরো সবাইকার সামনে কেউ যদি ফেল করে, অনেকেই আমরা কষ্টটাকে কাভার আপ করে দিই, কিন্তু আসলে কাভার আপ করতে পারি না। ওটা সারা জীবন ওটা থেকে যায় যে আমি ওটা পারলাম না, আমি ওই জায়গায় ওইটা পারলাম না করতে, আমি এইটা ম্যানেজ করতে পারলাম না, আমি 24 ঘন্টার দিনটাকে 72 ঘন্টা করতে পারলাম না। এই যে না পারাটা অনেক বেশি কষ্টদায়ক। অনেকে আছে ধরো সেটা মানে হজম করে নেয়, কিন্তু আলটিমেটলি এটা হজম হয় না, কিন্তু একটা কষ্ট থেকে যায়। তো সেই কষ্টটা প্রিভেন্ট করার জন্য যতটা পুশ করা সম্ভব করি, কারণ অনেক সময় ওরা নিজেরাই নিজেদেরকে নতুনভাবে নতুন করে রেকগনাইজ করে, যে রেকগনিশনটা হয়তো সাধারণ জীবনে হয়তো ওইভাবে রেকগনিশন হয় না। নিজেকে রেকগনাইজ করা, আমাকে দর্শক কত হাততালি দিল, বাহবা দিল, তার থেকেও আমার মনে হয় যে কোনো আর্টের, স্পেশালি থিয়েটারের,
অনেক বড় কাজ হচ্ছে নিজেকে বারবার বারবার বারবার। আমার একজন ছাত্রী আজকে বললো যে আমি আমার নিজের বেটার ভার্সন হতে চাই। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, যে আমি নিজের বেটার ভার্সন হতে চাই, আমি কি কি পারি, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। এইটা যদি কেউ বুঝতে পারে তাহলে তার থিয়েটার করার প্রসেসটা একটা প্রচণ্ড আনন্দের প্রসেস হবে। কিন্তু যদি বা যে কোনো কাজ করার প্রসেস, নয়তো এটা মনে হবে একটা টেস্ট। যদি তোমার মনে হয় যে এটা একটা টেস্ট, যে আমাকে, তাহলে এটা খুব বিচ্ছিরি একটা প্রসেস, তাহলে এটা করা উচিত না। এটা তোমাকে আনন্দ দিচ্ছে কি না, তোমাকে আরও ডিপ ব্রিদিং করতে সাহায্য করছে কি না, তোমাকে একটু বড় হয়ে বাঁচার সাহায্য করছে কি না, এইটা আই থিঙ্ক ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফাংশন দ্যাট থিয়েটার হ্যাজ, মানে টু লিভ এন এক্সট্রা অর্ডিনারি লাইফ ইন অ্যান অর্ডিনারি লাইফ। এটা আসলে এই যে ফেস্টিভ্যালের সময়টা, সেখানে তো সাংঘাতিক একটা চাপ থাকে এবং প্রত্যেকের যারা যারা থিয়েটার করতে, নাটক করতে আসছেন, তাদেরকে প্রত্যেকের খেয়াল। এই কর্মযজ্ঞটা ঠিক কতদিন ধরে চলে তোমাদের? কি বলবো, আমাকে কোনো কাজ করতে হয় না, সত্যি কথা বলছি। আমি ওদের কিছু কিছু সাহায্য করি, কিন্তু আমার দলটা মূলত এই ইয়াং ছেলেমেয়েরাই চালায়। অর্ঘ্য, অনিন্দিতা, সপ্তর্ষি, শুভদীপ, এরাই হচ্ছে মেইন চারজন যারা ওপর থেকে পুরো জিনিসটা অপারেট করে, ইনক্লুডিং মি। আমাকেও ওরা প্রচণ্ডভাবে অপারেট করে, মানে আমাকে বসিয়ে ডায়লগ বলানো থেকে আরম্ভ করে সমস্ত কিছু, বকানি ধমকানি, যে বাবুদি কিছুতে ক্লান্ত হতে পারবে না, এইরকম এরা এখানে অপারেট করে। আর বাইরে যে প্রচুর ইয়াং ছেলে মেয়ে যারা এবং সিনিয়র্স যারা আমাদের ফেস্টিভ্যালে সবসময় থাকে, যেরকম ধরো বিলুদা কালকে রাত্রিবেলা আমাকে রাত্রির 12টার সময় ফোন করে বলছে যে এই তুই টিকিটের দাম এত কম করলি কেন, একটু এরকম কর। মানে এই যে বিভিন্ন যে এতগুলো লোক যে সবাই মিলে সাহায্য করার চেষ্টা করে, বা ধরো সৌমিত্র মিত্র কাকা বললেন যে কি সাহায্য করব বলো, প্রকাশদা বলে আমি চলে আসবো, কোনো চিন্তা নেই। মানে ফেস্টিভ্যালে হয়তো আমার কোনো কাজে আমি হয়তো একদিন আসতে পারবো না, যে চন্দনদার যেদিনকে পারফরমেন্স, আমি বললাম যে আমি কিন্তু থাকবো না। চন্দন বলছে তোকে থাকতে হবে না, আমার ফেস্টিভ্যালে আমি ম্যানেজ করে নেবো। এইটা খুব ইম্পর্ট্যান্ট। বা এইবারে ধরো সৌরভ, জয়রাজ, শ্রাবন্তী, ঋতো সবাই মিলে বলেছে যে বাবাদি এই নান্দিকারের ফেস্টিভ্যালটা কিন্তু নান্দিকারের নয়, এটা কিন্তু আমাদের ফেস্টিভ্যাল, অতএব 10 দিনের কম কখনো করবে না, এবং কোনো অসুবিধে হলে আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো, আছি। তো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো তার ফলে আমার একদম টেনশন হয় না। আমার মনে হয় যে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, এই 10টা দিন আমি আমার এক্সটেন্ডেড থিয়েটার ফ্যামিলি এদের সাথে আমি কাটাতে পারি। অ্যান্ড আই হ্যাভ আ গ্রেট টাইম, সবাইকার সঙ্গে দেখা হয়, আমরা সুন্দর সাজগোজ করি। আমি আমার মেয়েদের সঙ্গে একটা মজার খেলা খেলি, ওদেরকে আমি জোর করে শাড়ি পরাই কদিন, এবং বিভিন্ন রঙের খেলা দিই আর কি, যাতে ওরা প্রত্যেকে যাদের কাছে নেই সেই শাড়িগুলো ওরা জোগাড় করে, এবং যাতে ওদের শাড়ির ওয়ার্ড্রোবটা একটু বাড়ে, কারণ ওদের সকলকে খুব সুন্দর লাগে দেখতে। তো এইবারে অনেক দর্শক আছেন যারা নিয়মিত আসেন, তারা অনিন্দিতাকে জিজ্ঞেস করে নেই তোদের শাড়ির কালারগুলো একটু বলে দে তো, তাহলে আমরাও মিলিয়ে মিলিয়ে আসবো। অনেককে মিস করি, এরকম তৃপ্তিদি বলে একজন আসেন, অনেক দিন আসেননি, তৃপ্তিদি কোথায় আছেন জানি না। এরকম তারা নিজেদের বেস্ট জুয়েলারি, বেস্ট শাড়ি পরে আসে, আমার জন্য কেক নিয়ে আসে। অনেকে হঠাৎ করে দাঁড়িয়ে হাতে দেখছি একটা খাম গুঁজে দিচ্ছে, কি দেখলাম হয়তো 20,000 টাকা। হ্যাঁ, মানে এই যে এত, মানে জাস্ট দ্য শিয়ার লাভ অ্যান্ড দ্য, মানে দ্য জয়, দ্য সেলিব্রেশন অফ আর্ট, এটা আমাদের এটা দারুণ ব্যাপার নান্দিকার। এবার 42তম আমাদের এবারে এক্সিবিশন থিম হচ্ছে শো মাস্ট গো অন। আসলে আমি গত বছর রতন কাকা চলে যাওয়ার পরে খুব মন খারাপ হয়ে গেছিলো, কারণ রতন কাকার কোলে কোলে আমি বড় হয়েছি। রতন থিয়াম আমার বাড়িতেই এসে দীর্ঘ সময় থাকতেন, এবং আমাকে বাবুয়া বাবুয়া বলে কোলে করে ঘুরতাম আমি রতন কাকা। সেই রতন কাকা চলে গেল, কিছুদিন আগে ভদ্রামাসি চলে গেল। এই যে পর যে চলে যাচ্ছে সবাই, কিন্তু তারপরেও আমার মনে হচ্ছে যে আবার অনেকে করেও যাচ্ছে। প্রচুর ছেলে মেয়ে, ভেরি এনকারেজিং, প্রচুর ছেলে মেয়ে কিন্তু কিছু একটা খোঁজার জন্য থিয়েটার করতে আসছে, একসঙ্গে সঙ্গবদ্ধ হয়ে থাকার জন্য, ফর সাম সার্চ ওরা আসছে। এইটা আমার দারুণ লাগে। প্রত্যেক বছর আমি তো বলি, একটা বছর একজন একাডেমি স্টেজে আগুন লাগায়, এক বছর একজনের হয়। হ্যাঁ, এক দিন একজনের হয়। আমরা এবার ধরো শুরু করব আক্ষরিক দিয়ে, মানে দেবাশিস রায় বেশ কয়েক বছর ধরে আগুন লাগাচ্ছেন স্টেজে। হ্যাঁ, তারপরে বুদ্ধর সঙ্গে আছে দেবশঙ্কর হালদার, যিনি তো ছেড়েই দিলাম, লেজেন্ড, আগুন লাগিয়েই যাচ্ছেন স্টেজে। এরকম পরপর আর কি, মানে কাকে ছেড়ে কার কথা বলবো। লালদা আছে ওদিকে, চন্দনদা, শান্তিদা, ঋতো, ঋদ্ধি,
বাবান্দা, রেশমিদি, আমরা নান্দিকারের সকলে মিলে এই যে একটা এবং সিকিম এনএসডি আসছে, সিকিম এনএসডি ডিরেক্টরও আমাদের এখানকার পিয়াল ভট্টাচার্য, সেটাও খুব ইন্টারেস্টিং, সৌতিদা। মানে এই যে সকলে মিলে যে আমরা নাচবো, এবং 25 তারিখে সকাল থেকে শুরু হবে আমাদের 4 বছর বয়সের বাচ্চাদের থেকে একদম 92 বছরের যিনি বাচ্চা আমার বাবা, সবাই মিলে আমরা ওখানে হুল্লোড় করব। এই এন্টায়ার সেলিব্রেশনটা ভীষণ ভালো লাগে। এবং আমি অনেক সময় না নাটক যখন ভিতরে চলে আমি বাইরে বসে থাকি, কারণ অনেক অডিয়েন্স জানে ওই সময় নান্দিকারে ফেস্টিভ্যাল হয়, তারা আড্ডা মারতে আসে, ওই সময় তুই আছিস, এই একটু কথা হয় না তোর সাথে, একটু কথা বলে যাই। এরকম অনেকে আছে যারা বসে, আমিও অপেক্ষা করি যে এই বছর এলো না, সেটাও হেস্টিংস থানার পুলিশ অফিসারও হতে পারেন, মানে অনেক প্রচুর মানে র্যান্ডম বন্ধু বান্ধব এসে তারা, বা অনেকে আছে ধরো তারা থিয়েটার কি জানে না, এসে এরম করে দেখে বলছে ও ওখানে থিয়েটার, বিদেশি হয়তো এসে দেখছে। তো দিস এন্টায়ার থিং দ্যাট হ্যাপেন্স ইজ ফ্যান্টাস্টিক সেটা। এই যে সপ্তর্ষিদার, তুমি যেটা বললে যে সপ্তর্ষিদার সহ আরও যে অনেকে একদম ওপর থেকে যে বিষয়টাকে সমস্তটা দেখে নেওয়া, আমি একটু জিজ্ঞাসা করি সৈনিধি যে ভুল ত্রুটি হলে সপ্তর্ষিদা কোনো শাসন করে, যে এইটাই সমস্যা হচ্ছে? শাসন একজনই করে, তার নাম অর্ঘ্য দে সরকার। তিনি হচ্ছেন আমাদের শাসন মাস্টার, তার মুখ সবসময় এরকমই থাকে, তাকে আমরা এড়িয়ে চলি। আর সপ্তর্ষির শাসন কেউ মানে না, ও চেষ্টা করে শাসন করতে, কিন্তু সবাই জানে যে ওকে একটু ভুলিয়ে নেওয়া যায়। তো সব শাসন আমাদের একজনই করেন, সে হচ্ছে ওই যে ক্যামেরাটার দিকে ঘোরা একবার, ওই যে অর্ঘ্য দে সরকার। এই হচ্ছে থিয়েটারের সব থেকে অন্যতম রাগী পুরুষ। ওদিকে ও না, প্রীতম না, এটা অর্ঘ্য। মানে এইটা মানে কি যে আনন্দ আমাদের এই কদিন, কি যে আনন্দ, এই যে কাকে ছেড়ে কাকে বলবো। এই যে প্রীতম এখানে বসে আছে, প্রীতম যায় সমস্ত, ওর দারুণ কাজ, প্রীতম যায় সব বাইরে থেকে যে টিম আসে তাদের রক্ষণাবেক্ষণ, মানে তাদেরকে আনা, তারা যা যা চায় সেসব কিনে টিনে দেওয়া, তাদের কোথায় নিউ মার্কেট, কোথায় কি ঘোরানো, এই পুরো জিনিসটা প্রীতম ওদেরকে হ্যান্ডেল করে। মানে হ্যাঁ, সমস্ত দায়িত্ব ভাগ আছে। টিকিটিং কাউন্টার একটা সাংঘাতিক একটা জিনিস, মানে একটা রই কাজ হয় টিকিটিংটা, সেটা একদিন এখানে শুভদীপ বসবে, দেখার মতো। মানে আমি তো দূরে থাকি, আমি সত্যি সেজেগুজে আসি, এসে উফ করি, কি হবে জানি না, আমি চলে যাই, দিয়ে ওরা ম্যানেজ করে নেয়। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই যে যারা পারফরমেন্স করতে আসবেন, আমি জানি যে তাদেরকে যদি আমি বলি যে আমি না তোমাদের এই পারফরমেন্সের ফিটা 10 বছর বাদে দেবো, ওরা কিচ্ছু বলবেন না আমাকে, সেটা হবে না কোনো দিন। কিন্তু মানে দিস ফেস্টিভ্যাল ইজ নট অ্যাবাউট মানি, ইট ইজ নট অ্যাবাউট মানে এটা কিন্তু শুধুমাত্র একটা বেশ একটা টাকা পয়সার বিনিময় হচ্ছে, এটা একেবারেই সেটা নয়। জাস্ট নান্দিকার কিছু কাজ করছে, বাইরের ছেলেমেয়েরা হই হই করে কাজ করছে, সকলকার একসঙ্গে এটা আমাদের দুর্গাপুজো, এই আনন্দ। এবং আমার আরও ভালো লাগে দেখতে যে মানে এই ফেস্টিভ্যালে আমি ঋদ্ধিকে দেখেছিলাম, ওর তখন 3 বছর বয়স ছিল, আমিও 3 বছর বয়স থেকে শুরু করেছি। মানে ছোটোবেলা থেকে একটা বাচ্চা, ঋদ্ধি, এই যে এরাও পরপর উঠেছে, এদিকে তুর্না, সৌরভের মেয়ে, এরকম কত যে বাচ্চা তারা পরপর, এটা আমার দারুণ লাগে দেখতে। বা এমনও হয় যে নান্দিকারে দীর্ঘ বছর ছিল তনুশ্রী বলে একটি মেয়ে, তনুশ্রী এখন ট্রান্সও, এবার তনুশ্রী চাকরি করে জামশেদপুরে চাকরি করে। এবারে ওর আগে হয়তো আমাকে বললো, বাবুদি আমি আসছি, কিন্তু আমি চলে আয়। এবার তনুশ্রী ওই সময়টা এসে আমাদের পাবলিসিটি স্টলে বসবে, সে তো নান্দিকারে নেই, কিন্তু ওই সময়টা সে সমস্ত কিছু ছেড়ে এসে পাবলিসিটিটা ম্যানেজ করে দেবে। মানে বা প্রণয় বা এরকম আর কি, অদ্ভুত। মানে এই যে যারা অনেক চাকরির জন্য হয়তো কোথাও চলে গেছে, সবাই এই সময়টা এসে সবাইকে সাথে দেখা হয়। আর আমি মাকে খুব মিস করি, কারণ মা 25 তারিখে প্রচুর কেক নিয়ে যেত, বাবা নিয়ে আসে এখন, সেই কেক কেটে সবাই খায়, তো এটা একটা দারুণ। স্যার বোধহয় কিছুটা নিশ্চিন্ত থাকে যে এই যে তোমাদের ওপর যে দায়িত্বটা রয়েছে, সপ্তর্ষিদা রয়েছে, তুমি রয়েছে, এবং তোমার পুরো পরিবার এখানে। অর্ঘ্য, অনিন্দিতা, শুভদীপ এরাই বেশি করে, সপ্তর্ষিকে রাখা হয় সবাইকে সাথে কথা বলার জন্য, করার জন্য, কারণ ঠান্ডা ছেলেও সব কিছুটা। এবং ও হচ্ছে লাস্ট মিনিটের কোনো প্রবলেমে হলে
হ্যাঁ, ওর বুদ্ধিটা সেখানে দারুণ, একদম ঠান্ডা মাথা, ইজিলি সলিউশন করে দেয় কোনটা। সেটা এই যে শুটিং করছে, আমি এক্ষুনি দেখছিলাম যে শুটিং থেকে আবার এখানে আসবে, কথা হবে। এখন এই ব্যতিক্রমের যে এই অংশটুকু দেখলাম, এখানে সপ্তর্ষিদাও রয়েছে। যদি ভুল ত্রুটি হয়ে যায়, তোমার তরফ থেকে কতটা শাসন থাকে তার প্রতি? এই যে ব্যস্ততার মাঝে যদি একটু ভুল হয়ে গেল। সপ্তর্ষি ভুল হয় না, ও এতটাই ওর এত বেশি স্বাভিমান যে ওর ভুল হয় না। ওর দিন শুরু হয় সকালবেলা 4:30 5টা, এবং দিন কখন শেষ হবে কেউ জানে না। কিন্তু তার মধ্যে আমি আজ অবধি 10-12 বছর, যে বছর ওর সাথে আছি, আমি সপ্তর্ষিকে কোনো দিন মুখ থেকে উফ করতে দেখিনি, কোনো দিন দেখিনি। মানে আমি কোনো দিন ওকে এটা বলতে শুনিনি যে এটা হবে না বা পারবো না, নেভার। এটা তার ফলে এরকম কিছু লোক থাকলে মানে মনে হয় যে এটা শুধু সপ্তর্ষির কথা কেন বলছি, আমি অনিন্দিতার কথা বলছি, অর্ঘ্যর কথা, বা প্রীতম বা সোমেশ, এরা কোনো দিন বলেনি যে বাবুদি এটা হবে না, বা মলয়, কোনো দিন না। যে যেখানেই যা কাজ করুক, রাকেশ আমাদের বাচ্চাদের পুরো সেকশনটা দেখে, রাকেশ, দেবব্রত মাইতি, এই যে এরা কোনো দিন মানে আমাকে কোনো দিন মাথা ঘামাতে হয় না যে বাচ্চাদের নাটক কেমন হবে, বিকজ আই এম মানে মোর শিওর অ্যাবাউট দেম দ্যান আই এম অফ মাই সেলফ আর কি, যে এরা যখন আছে আমার কোনো প্রবলেম নেই। মানে আমি জানি যে এরা মৃত্যু পর্যন্ত এরা টানবে, মানে এটা একটা সাংঘাতিক, এই বিশ্বাসটা আমার একদম আছে। হ্যাঁ, তার ফলে মানে সপ্তর্ষিকে কখনো এটা মানে এই সপ্তর্ষির কথা যদি হয় বা এরাও সেটা করে, যে ধরো এরকম হয় যে সারাদিন চাকরি বাকরি করে শুটিং টুটিং করে সারা রাত রিহার্সাল হলো, আবার ভোরবেলা এখানে মুখ চোখ ধুয়ে আবার সবাই অফিসে চলে গেল, আবার হলো রিহার্সাল। তো এরা কখনো উফ একটু খাবো, একটু চান করবো, একটু ঘুমাবো, কেউ কখনো বলে না। তো এই যে এইটা আমার খুব ভালো লাগে, আই লাইক দিস এনার্জি। যদি অনেকেই অনেক কারণে দলের সঙ্গে থাকতে পারেন না, সেটা চাকরি হোক বা একটা তার ফিনান্সিয়াল দিকটা ঠিক রাখার জন্য অনেক সময় চলে যায়, সেক্ষেত্রে মন খারাপ করে? হ্যাঁ, মন খারাপ সাময়িকভাবে করে, প্রচণ্ড যে মন খারাপে আমি অজ্ঞান হয়ে যাই সেটা নয়। তার কারণ হচ্ছে যে আমার সাথে কেউ থাক না থাক আমি তো করবই। মানে আমি আসলে থিয়েটারটা নিজের জন্য করি, নিজে ভালো থাকবো বলে করি। এবার যে আমার সাথে এই স্বাদটা নিতে চায় সে থাকবে, সে যতদিন পাচ্ছে থাকবে না, যে যখন পারবে না থাকবে না। কষ্ট হয় একটুখানি, খুব যে বেশি কষ্ট হয় মানে আমি হার্টলেস হয়তো নই, কিন্তু আমি খুব সেটা নিয়ে ডুয়েল করি না, কারণ সবাইকার জীবন আলাদা, মানুষ আলাদা, তাদের ভাবনা আলাদা, তাদের ক্ষমতা আলাদা। একজন মানুষকে ততটাই পুশ করা উচিত যতটা তাকে পুশ করা যায়, তারপরে যদি তার মনে হয় তো ওয়েল অ্যান্ড গুড, বাট আই এম গোয়িং টু ডু ইট নো ম্যাটার হোয়াট। আমি একটা অন্য প্রসঙ্গে আসি, আমি অনুসন্ধান এবং আমার সঙ্গে আমি শিওর কিছু জন থাকবেই দে উইল ডু ইট নো ম্যাটার হোয়াট। মানে এমন অনেক সময় হয় যে আমি হয়তো রাগ করে যাচ্ছিলাম, যাবো না আমি বললাম, হয়তো ঠিক আমার কাছে পৌঁছে যায় অনিন্দিতা, অর্ঘ্য, এবং সেটা অদ্ভুতভাবে দরজার বাইরে থেকে শুরু হয়, তারপরে যত আমি শান্ত হই তত আস্তে আস্তে আমার দিকে এগোয়, এসে তারপরে ক্যাপচার করে নেয়। তো এইটা তো দীর্ঘ বছর হচ্ছে। হ্যাঁ, তোমারও মনে মনে আছে যে তারা হয়তো আসবে, তারা হয়তো আছে? শিওর তারা আসবে, সেই জন্যই তো রাগ করি। তার রাগ করে লাভ কি যদি কেউ নাই এলো? শিওর। আমার মা একটা খুব মজার জিনিস করতো, আমার মা রেগে গিয়ে বাড়ি থেকে চলে যেত, আর প্রত্যেকবার আমার একই মাসির বাড়িতে যেত। হ্যাঁ, তা আমি তারপরে মাকে বলতাম পয়েন্টটা কি, মানে তুমি প্রত্যেকবার মানে পালিয়ে মাসির কাছেই যাও। মা বলছো ও মা অন্য কোথাও গেলে যদি খুঁজে না পাস, সেই জন্য আমরা ওটা জানতাম, মানে একদম ছকা প্ল্যান আর কি। ফোন করতাম গেছে, হ্যাঁ আচ্ছা তাহলে 1 ঘন্টা বাদে যাচ্ছি, 1 ঘন্টা বাদে আমরা মা এরম করে বসে আছে, তাকে মাকে ভুলিয়ে ভালিয়ে আবার। শরীরে আমি যেটা জিজ্ঞেস করছিলাম যে অনুসন্ধানে মিলি একেবারে অন্য রকম একটা চরিত্র, এবং তোমাকে আমরা প্রত্যেকটা চরিত্রই খুব দাগ কেটে যায় দর্শক তোমার যাকে ভালোবাসে, কিন্তু মিলি একটা এমন চরিত্র, আমরা তার শেষটা এবং পার্ট 2 আসবে, আমি এখনই পুরোটা বলছি না, কি তৃপ্তি পেলে পাট্টু আসবে আমরা দেখেছি। কি একটু বলো যে এইরকম চরিত্র তোমাকে কতটা তৃপ্তি দেয়? প্রচণ্ড তৃপ্তি দেয়। আমাকে অদিতি যখন বলেছিল যে প্লিজ একটা এরকম করবে গো এরকম, আমি খুবই খুশি হয়েছিলাম যে অদিতি যে এরমভাবে ভেবেছে। এই পুরোটাই ওর ব্রেন চাইল্ড, যে তোমাকে এরম এরম সাজাবো, তুমি এরম এরম করবে। এবং আমি খুবই কৃতজ্ঞ যে এরকম ভেবেছে। এরকম বিভিন্ন ধরনের আমার খুব ইন্টারেস্টিং মজা হলো, পরপর যদি দেখি তাহলে আমি 4-5 রকমের আলাদা আলাদা পাঠ করলাম। থিয়েটারে তো আলাদা আলাদা করি, যেমন ব্যতিক্রমে আমি একজন উকিলের পাঠ করছি,
অচিন্ত আইচে একটা উকিলের পাঠ করলাম, সেটা একরকম ছিল। আচ্ছা, এবার গৃহপ্রবেশ করলাম, সেটা একরকম ছিল। তারপরে ধরো মিলিমিত্র একরকম, এবং এই আরেকটা ছবি বেরোবে অঙ্কুশের মা আমি, নারী চরিত্র বেজায় জোট, এটা ফুল অন কমেডি, আমি আর সোহাগদি, হ্যাঁ, দুজন অদ্ভুত লোক, সিরিয়াস লোক দুজন, ফুল অন কমেডি। তো এই যে আলাদা 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 যে পাঠ করার যে সুযোগ, এইটা দারুণ লাগে আমার, দারুণ লাগে যে এরকম ভাবছে এবং এরকম দিচ্ছেও, খুব ভালো লাগে। মিলিমিত্র একটা ব্যতিক্রমী চরিত্র, মানে সহজ ভাবে দেখা যায় না। সেক্ষেত্রে তোমার কোনো বাড়তি প্রিপারেশন থাকে যে চরিত্রটাকে নিয়ে ভাবা, তুমি নিজের মতো করে করার? আমাকে ডিরেক্টর যেটা বলেন আমি সেটা করি। আমি ওই মাঝখানে মিস করে গেলাম, এর মধ্যে আবার প্রলয় পার্ট 2 হচ্ছে, সেটাও আমার ভীষণ ফেভারিট একটা চরিত্র, মাধবী। আসলে এটা 2 ওয়ে প্রসেস, মানে ডিরেক্টর একটা জিনিস লেখেন, আমি একটা রূপ দিই ক্যারেক্টারটাকে, তারপরে উনি যা যা বলেন ডিরেক্টর, আমি যেভাবে চাই, দুজনের মিলিয়ে মিশিয়ে একটা জিনিস হয়। আই এম ভেরি ফর্চুনেট অ্যান্ড ভেরি লাকি যে আমার ডিরেক্টররা আমার সঙ্গে মানে কিছু চাপিয়ে দেন না, আমার সাথে ওইটা নিয়ে আমি যা যা বলি সেগুলো ওরা সবাই করে। এবং আমি মিলিমিত্রর ক্ষেত্রে বা অন্য অনেক কিছু ক্ষেত্রে বলছি যে আমার এক্ষেত্রে বলার কথা, আমার ডিওপি আমাকে প্রচণ্ড সাহায্য করেছে, মানে আমি যা যা করেছি ডিওপি সেই অনুযায়ী আমার সাথে কাজ করেছে। এটা দারুণ আনন্দের একটা প্রসেস। ফেস্টিভ্যালের জন্য তোমার দর্শকদের যদি একবার আমন্ত্রণ জানি। প্লিজ আসবেন 16 থেকে 25শে ডিসেম্বর, নান্দিকারের এটা 42তম জাতীয় নাট্যমেলা। প্লিজ আসবেন। যদি কখনো থিয়েটার না দেখে থাকেন, নিশ্চয়ই থিয়েটার দেখেছেন, যদি কখনো না দেখে থাকেন তাহলে এসে অবাক হয়ে যাবেন। জানেন তো, আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আচ্ছা থিয়েটার হয়, মানে থিয়েটারে লোকজন হয়? প্লিজ আসুন, কারণ হাউস ফুল হয়, লোকেরা থিয়েটার হাউসে বসে আনন্দে চিৎকার করে এবং স্টেজে বিস্ফোরণ ঘটে। এই 16 থেকে 25 স্টেজে বিস্ফোরণ হবে। আসবেন, সুন্দর করে সেজে গুজে দেখা হবে, সেলফি তোলা হবে, খাওয়া দাওয়া হবে, একাডেমি অফ ফাইন আর্টসে কফি থাকবে এবং একাডেমি অফ ফাইন আর্টসে বিখ্যাত চপ থাকবে। আসবেন, আনন্দ হবে। শক্ত মানুষ লড়ে, দুবলা মানুষ মরে। এই যে 10 দিন ব্যাপী এক বিশাল কর্মযজ্ঞ চলছে এবং তার আগের যে মুহূর্তগুলো, সপ্তর্ষিতে কি কি দায়িত্ব রয়েছে? দায়িত্ব মানে প্রথমেই যেটা সেখানে হচ্ছে আমরা হোস্ট, ফলে যাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটার জন্য এটা আগে থেকে তারা প্রিপারেশন করতে হয়। কিন্তু এটাও আবার ঠিক যে এটা একটা বিশাল মেশিন যেটা বহুদিন ধরে চলছে। এই ফেস্টিভ্যাল তো আমি আসারও বহুদিন আগে থেকে চলছে, ফলে একটা স্ট্রাকচার করাই আছে। যেটা করতে হয় সেটা হচ্ছে যে এই সময়ে মূলত যেটা মেন কাজ সেটা হচ্ছে যে এই দলগুলিকে আমরা আমন্ত্রণ করব, তাদের নাটক। এবং এবছর একটা খুব সুন্দর আইডিয়া হয়েছে, আমি সৈনিকে বলেছিলাম যে যেহেতু এবছর অনেক মানুষেরাই আসছেন যারা কলকাতায় দীর্ঘদিন ধরে থিয়েটার করছেন বা একদম নতুনও অনেক মানুষ আছেন যারা আমার থেকে ছোট কিন্তু দীর্ঘদিন ধরে থিয়েটার করছে বা আমার সঙ্গে সঙ্গে
থিয়েটার করছে, তো তাদের সাথে যদি একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন করা যায়। তো এবছর আমরা নান্দিকারের ফেসবুক পেজ থেকে আপনারা যারা ফলো করেন দেখতে পারেন যে প্রোডাকশনগুলি আসছে, সেই প্রোডাকশনের আইদার ডিরেক্টর কিংবা একজন অ্যাক্টরের সাথে সৈনী একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন করেছে, যেখানে শুধুমাত্র থিয়েটারের কথা নয়, কেন একজন অভিনেতার থিয়েটার করা খুব জরুরি, বা একজন অভিনেতার আমরা অনেক সময়তেই তো ধরুন তথাকথিতভাবে যারা পপুলার মাধ্যমে অভিনয় করে তাদের কথা জানতে পারি, বহু অভিনেতাও কিন্তু আছে, যেরকম আমি অনেক দিন আগে থিয়েটার করতাম, তখন হয়তো এত মানুষের সাথে আমার কথা বলার সুযোগ হয়নি। তো এই যে একজন অভিনেতার যে প্রিপারেশন সে কীভাবে নেয়, বা সে কোথা থেকে মানে স্বপ্নটা দেখেছিল এখন কোথায় দাঁড়িয়ে আছে, এই বিস্তার আলোচনা, সেইটা নিয়ে একটা সেশন হয়েছে। এবং পাবলিসিটির যে দায়িত্বগুলো আছে, এছাড়া আমরা এখন আমাদের একটা নবতম প্রযোজনা নিয়ে চেষ্টা করছি রিহার্সাল করার, কারণ ফেস্টিভ্যালের পরেই সৌরভের যে সারা রাত ব্যাপী থিয়েটার ফেস্টিভ্যালটা হয় পার্বণ, ইচ্ছে মতো পার্বণ, সেখানে আমাদের ব্যতিক্রম আছে। তো সবটা মিলিয়ে খুবই ভালো লাগছে। আমি এক্ষুনি সৈনিদিকে জিজ্ঞেস করছিলাম যে এই যে সারাদিন তোমার শুটিং রয়েছে, এই যে ব্যস্ততা, ধারাবাহিক একটা অন্য চরিত্র, তারপর এখানে এসে ব্যতিক্রমে যখন তুমি পাঠ করছো, কোথাও ভুল ত্রুটি হয়ে গেলেই সৈনিধি বকে কি না, তোমার ভুল ত্রুটি হয় না বলেছে, বিরাট কমপ্লিমেন্ট। এই যে সবটা ব্যালেন্স করা মাথায় রাখা, আর কখনো বকুনি কি খাও? হ্যাঁ, বকুনি খায়, কিন্তু ব্যালেন্স করার বিষয়টা কি বলতো, মানে আমি যেহেতু অভিনয় করতে সব থেকে পৃথিবীতে ভালোবাসি, আমার যদি চোখ বুঝে কিছু বলা হয়, তো এটা তো আমার কাছে ঠিক কাজ নয়। মানে এই প্রিপারেশনটা, মানে আমি আজ অবধি অন্য কোনো বিষয়ে এত প্রিপারেশন নিইনি, পড়াশুনোতে বলো বা অন্যান্য আমার যেগুলো বাবা মা চেয়েছিলেন আমি ভালো করি, সেগুলোতে এত প্রিপারেশন আমার কখনোই ছিল না। তো এই প্রিপারেশনটা আমি নিজের তাগিদেই নিই, যাতে আমি যখন ফ্লোরে যাই, সেটা থিয়েটারের জন্য রিহার্সাল ফ্লোর হোক বা শুটিংয়ের ক্ষেত্রে শুটিং ফ্লোর হোক, তাতে যেন আমার জন্য কোনো সময় অপচয় না হয়, এবং আমার দিক থেকে আমি যেন 100% অ্যাটেনশনে থাকি, যাতে আমার ডিরেক্টর, যিনি যে কোনো জায়গায় সর্বোচ্চ, আমি বলবো সর্বোচ্চ ইন দ্য সেন্স অফ তিনি কমান্ডে থাকেন আর কি, আমি মনে করি সেটা। তো তিনি যাতে যে কোনো কিছু আমার যদি বলেন কোনো রকম এদিক থেকে ওদিক যেতে হবে, বা এইটা তুমি এই কম্পোজিশনটাকে ইনকর্পোরেট করো, তাতে যেটা আমি করতে পারি। একটা যেটা হয়, আমাদের অভিনেতাদের ডায়ালগটা যদি গ্রিপে থাকে, তাহলে কিন্তু আমরা পরের লেয়ারটাই করতে পারি আর কি। তো সেইটা আমি এত বছরের শিক্ষায় শিক্ষিত হয়েছি যে বেসিক হচ্ছে একটা প্রিপারেশন নিয়ে আসা। তবে রিহার্সালের মজাটা হলো যে প্রতিদিনই চেঞ্জ হয়, যেরকম কালকেই আমরা 1 থেকে 12 রিহার্সাল করছিলাম। এবছর 21 তারিখ, এবছর ফেস্টিভ্যালে 21 তারিখ আমার ডিরেকশনে নান্দিকারের প্রযোজনা 1 থেকে 12 আছে। তো সোহিনী বাইরে থেকে এলো, এসে অনেকগুলো চেঞ্জ বললো যে এইগুলো এরকম করলে ভালো হয়। তো থিয়েটারের মজাটা, কালকে সোহিনী এই কথাটা খুব সুন্দর বললো যে থিয়েটারে কিন্তু আমাদেরকে রোজই একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। মানে ধরো 1 থেকে 12 আমরা এখন শুরু করেছিলাম, তারপর কিন্তু 1 বছর হয়ে গেছে, আমাদের বয়স বেড়েছে, আমাদের পৃথিবীর প্রতি দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে। তো ফলে ওই চেঞ্জটা সবসময় ইনকর্পোরেট করা থিয়েটারের একটা ধর্ম। তো সেই জন্য রিহার্সাল রুমে সবসময়তেই নতুন কিছুর জন্য প্রস্তুতি নিয়ে আসা উচিত, যেটা অন্যান্য মাধ্যমে যেটা হয় যে মোটামুটি একটা সেট প্যাটার্ন আছে, তবে হয় না সেটা নয়, একজন অভিনেতা সবসময়তেই সেটা হয়। কিন্তু এই তুমি যেটা বললে রিহার্সালের ভুল ত্রুটিটাকে আমি ঠিক ভুল ত্রুটি দেখবো না, কারণ ওটা হচ্ছে শেখার একটা প্রসেস। এই যে ফেস্টিভ্যালে যে বাইরের দলেরা আসে এবং তাদের প্রত্যেককে, যেটা তুমি বলে যে তোমরা তো হোস্ট, একটা দায়িত্ব থেকে যায় যে সব কিছু ঠিকঠাক হচ্ছে কি না। সপ্তর্ষি, কি মনে হয় যে কতটা ফ্যামিলি ম্যান হলে যে এই দায়িত্বগুলো সামলানো যায়, প্রত্যেকের মানে সব কিছু যাতে ঠিকঠাক হয়? আমি খুব ক্ষুদ্র একটা পার্ট, স্যার এত বছর করেছেন, অর্ঘ্য আছে, অনিন্দিতা আছে, শুভদীপদা আছে, এখন সোহিনী, আমি সেজেগুজে ঘুরে বেড়াই আর সবাইকে গিয়ে বিভিন্ন কথা বলি, নিজে কফি খাই, মূলত গল্প করে সময় কাটাই আর কি। তাই আমি যে খুব একটা দায়িত্ব পালন করি সেটা নয়, তবে এই বিশাল যজ্ঞের পাঠ হতে পেরে আমি খুবই আনন্দিত, এবং স্বার্থপরের মতো আমি এটা বিষয়েও আনন্দিত যে আমি এই ফেস্টিভ্যালের অভিনেতা হিসেবেও পারফর্ম করছি। শুধু যদি হোস্ট হতাম তাহলে হয়তো একটু দুঃখ হতো। এই যে অভিনেতা হিসেবে পারফর্ম করা এবং হোস্ট হওয়া, দুটো তো একেবারে আলাদা। এবার সেই জায়গাটা থেকে কখনো মনে হয় যে কোনো দিকে কনসেন্ট্রেশনটা বেশি হয়ে যাচ্ছে বা এটা একটু কম হয়ে যাচ্ছে, সেটা কখনো? যদি হয় তাহলে আমি খারাপ হোস্ট হব, অভিনেতাটা বেটার হওয়ার চেষ্টা করব, কিন্তু না, সেটা হয় না। কারণ যেটা হয় সেটা হচ্ছে, ধরো যেদিনকে আমাদের পারফরমেন্স থাকে সেদিনকে ওটা ওইভাবেই প্ল্যান করা, যে যেদিনকে ধরো সোহিনী স্টেজে পারফর্ম করবে সেদিনকে হয়তো আমি বা স্যার অডিয়েন্সের সামনে এসে সেই নাটকটিকে রিপ্রেজেন্ট করলো, আমাদের আগে হয়তো অন্য নাটক আছে। আর যেদিনকে আমাদের পারফরমেন্স থাকে, ধরো যেদিনকে আমি স্টেজে পারফর্ম করবো সেদিনকে হয়তো সোহিনী করলো। তবে এই গুরুদায়িত্বটা স্যার আর সোহিনী ভাগ করে নেয়, আমার উপর এখনও অতটা চাপ আসেনি। মূলত ব্যাক স্টেজের কাজ বা কে কী হলো, মানে কোনো অসুবিধা হলো নাকি সেইটা।
রুদ্রদার কথাই যদি বলি স্যার, কি জামাই হিসেবে নাকি ছেলে হিসেবে, কি হিসেবে বেশি ট্রিট করে তোমায়? স্যার জামাই ছেলের সম্পর্কটা স্যারের সাথে আমারও নেই, স্যারেরও নেই, ছাত্র এবং উনি আমার শিক্ষক এবং তার ঊর্ধ্বে গিয়ে বন্ধু। মানে বন্ধুত্বটা হয়েছিল একটা অসমবয়সী বন্ধুত্ব, আগের দিনও বলছিলাম। সেই বন্ধুত্বটাকে আমি এক্সপ্লেন করতে পারবো না, অনেকে আমাকে উদ্ধত ভাবতে পারেন, কিন্তু স্যার আমার বন্ধু, আমি কি বলতে পারি, এবং আমারও মনে হয় স্যার সেভাবেই বলবেন আর কি। এবং অবভিয়াসলি আমি ছাত্র, স্যার শিক্ষক। বন্ধুত্বের তো কোনো বয়স হয় না, এবং সেক্ষেত্রে এই যে ম্যাচ করে যাওয়া ভাইবসটা, সেটা একটু বলো যে কি করে মানে এই বন্ধুত্বটা গড়ে ওঠে? দেখো আমার দিক থেকে অ্যাপ্রোচটা তো অনেক বেশি, কি বলবো, মানে আমি যখন নান্দিকার এসেছিলাম আমি কেউই ছিলাম না, আমি মানে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত যে কত মহান ব্যক্তিত্ব সেটাও জানতাম না। ফলে আমার অ্যাপ্রোচটা খুবই একজন সিনিয়র সিটিজেনের মতো ছিল, যে বাহ একজন বয়স্ক ভদ্রলোক, বেশ সুন্দর দেখতে, স্মার্ট, সোজা হয়ে দাঁড়িয়ে আছেন, কি সুন্দর উচ্চারণে কথা বলছেন। কিন্তু আমি বলবো স্যারের এটা মানে স্যারের ব্যক্তিত্বের এটা বড় গুণ যে স্যার কিন্তু আমাকে আমার মতন করে গ্রহণ করেছিলেন। এবং আমি শিওর এখানে যারা বাকিরা বসে আছে, তুমি যদি কখনো সুযোগ হয় ইন্টারভিউর পরে কথা বলো, স্যার প্রত্যেকের মতো করে মেনে নিতে পারেন। সেই জন্যই হয়তো উনি এত বছর ধরে শিক্ষকতা করেছেন। এবং আমি একটা মজার বিষয় হচ্ছে, আমার বাবার বয়সী একজন ভদ্রলোকও স্যারকে স্যার বলেন, আমিও স্যার বলি, এবং 4 বছরের যে বাচ্চাটা রোববার ক্লাস করতে আসে সেও স্যার বলে। ওই যে ইউনিভার্সাল স্যার আর কি, সেই জন্যই। একবার যদি আমন্ত্রণ জানিয়ে দাও এই ফেস্টিভ্যালের। আপনারা সবসময় আমাদেরকে ভালোবেসেছেন, আমরা যে ধরনের কাজ করেছি, যে কোনো মাধ্যমে কাজ করে থাকি, আপনারা ভালোবেসেছেন। তো এবছর প্রতি বছরের মতো এবছর আমাদের নান্দিকার যে ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল, সেটা 16 থেকে 25 তারিখ হবে একাডেমি অফ ফাইন আর্টসে। এই ফেস্টিভ্যাল সংক্রান্ত যাবতীয় তথ্য আপনারা পাবেন নান্দিকারের ফেসবুক পেজে। তো সেখানে গিয়ে চোখ রাখুন। আমাদের টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে, এখন অনেক টিকিট আছে, আমাদের অনেক টিকিট এখনও আছে, আর অনেক টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আমাদের ওয়েবসাইট যেখানে আপনারা টিকিট পাবেন সেটা nandikar.net। তো আপনারা এসে হল ভরিয়ে দিলে আমরা প্রত্যেক বছরের মতো এবছরও আরও আনন্দ করতে পারবো এবং পরের বছরের জন্য আরও উজ্জীবিত হতে পারবো। তো দেখা হচ্ছে আপনাদের সাথে 16 তারিখ প্রথম দিন একাডেমিতে এবং শেষ দিনও 25 তারিখ একাডেমিতে। ভালো থাকবেন।